রাষ্ট্র মালিকানাধীন এক সোনালী ব্যাংকের কাছেই সুদ আসলে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯,২৯১ কোটি টাকা জানিয়ে বিপাকে রয়েছে ব্যাংকটি। সুরাহাতে ব্যাংকটি দ্বারস্থ হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। বিশ্লেষকরা বলছেন যে অনিয়ম অব্যবস্থাপনার চরম উদাহরণ বিএসএফআইসি। মানসম্মত উৎপাদনের মাধ্যমে দেশীয় চিনি শিল্পের প্রসারে প্রতিষ্ঠিত হয় সরকারি প্রতিষ্ঠান বিএসএফআইসি। চিনির আমদানি নির্ভরতা কমিয়ে উপজাত ভিত্তিক পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে লাভজনক পর্যায়ে নেওয়া ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য। কিন্তু প্রতিষ্ঠার 5 দশকে খেই হারিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। আখ চাষিদের ঋণ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে কেবল সোনালী ব্যাংকের কাছ থেকেই নেওয়া হয় ২,০০০ কোটি টাকা। বিতরণের পর কৃষকদের কাছ থেকে চিনিকলগুলো আদায় করেছে সেই ঋণের প্রায় শতভাগ, তবে তা ফেরত দেওয়া হয়নি ব্যাংকে। ফলে যা সুদে আসলে দাঁড়িয়েছে ৩,২০০ কোটিতে। ব্যাংকের ওডি, এলটিআর সহ অন্যান্য পাওনা এখন ৫,৬০০ কোটি টাকা। মেশিনগুলি 50 বছর 60 বছর পুরনো। এখন এইগুলি যদি চেঞ্জ করতে মিনিমাম 8 থেকে 10,000 কোটি টাকা প্রয়োজন। এখন এটা তো সরকার দিবে কিনা আমি জানি না, চিনি কলগুলি করবে কিনা। এখন ধরেন যে কয়েকটা চিনি মিল চলতেছে, এগুলোকে চালাক, যেগুলি বন্ধ মিলগুলি জয়েন্ট ভেঞ্চারে দিয়ে দেয়, কারণ ইনভেস্টমেন্ট দরকার। কোনটা সরকারের কাছে থাকবে, কোনটা শেয়ার অফলোড করবে, কোনটা প্রাইভেটাইজেশন করে ব্যক্তি খাতে দিয়ে দেওয়া হবে, এটা একটা, কোনটা সরকারি খাতে রেখে ম্যানেজমেন্টটাকে প্রফেশনালদের হাতে দিয়ে দেওয়া হবে, এই ধরনের বিভিন্ন মডেল কিন্তু আছে। আর্থিক বিভাগের সচিবের কাছে লেখা চিঠিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বিপুলে দেনা পরিশোধ করতে না পারায় ব্যাহত হচ্ছে সুষ্ঠু ব্যাংকিং কার্যক্রম। বিষয়টি সুরাহায় দরকার আর্থিক বিভাগের হস্তক্ষেপ। কিন্তু আমাদের যেরকম ক্রমান্বয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এগুলোকে আমরা স্থায়ীভাবে রাখছি, তো আমাদেরকে এই পুরোটাই একটু কম্প্রিহেন্সিভলি আমার মনে হয় যে পর্যালোচনা করে এটা সঠিকভাবে ঠিক করা উচিত। একটা বছরে কস্ট ধরেন 500-600 কোটি টাকা টোটাল খরচ হয়, উৎপাদন করে বিক্রি হয় হলো 100 কোটি টাকাতে, 400 কোটি টাকা কোথেকে আসবে? এতদিন এগুলি ক্রমান্বয়ে লোন করে নিয়ে প্রতি বছরই 200-300 কোটি টাকা করে লোন নিচ্ছে, এগুলিটা ফেরত হয়নি। আগে সরকার এগুলি আসলে মিসম্যানেজমেন্ট। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও সংস্থার চেয়ারম্যান জানান, চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বহুল আলোচিত সাদেক অ্যাগ্রোর প্রতিষ্ঠান শাহী মিঠাইয়ের 4টি আউটলেটে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ভ্যাট অনুবিভাগ। এ সময় তারা 1,31,00,000 টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পান। এনবিআরের কর্মকর্তারা জানান যে প্রতিষ্ঠানটি প্রায় 15 কোটি টাকা বিক্রয়ের তথ্য গোপন করেছে। বিষয়টি উল্লেখ নেই তাদের জমা দেওয়া রিটার্নেও। সাময়িকভাবে ভ্যাট ফাঁকির এই তথ্য পাওয়া গেছে, আরও তথ্য যাচাই করা হচ্ছে যেখানে বাড়তে পারে ফাঁকি দেওয়া ভ্যাটের পরিমাণ। এ থেকে ফাঁকি দেওয়া ভ্যাটের সমপরিমাণ অর্থদণ্ড ও সুদ আরোপ করবে রাজস্ব আদায়ের এই প্রতিষ্ঠানটি। এর আগে সাদেক অ্যাগ্রোর মূল প্রতিষ্ঠানেও ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। যাচাই বাছাই করা হচ্ছে এর মালিক ইমরান হোসেনের আয়করের তথ্য। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর $142 কোটি দায় পরিশোধের পর আবারও নিট রিজার্ভ নেমে এসেছে 2046 কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বুধবার এই দায় পরিশোধ করা হয়, যার ফলে মোট রিজার্ভের পরিমাণ এখন 2617 কোটি মার্কিন ডলার। উল্লেখ্য, আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি অন্যান্য উৎস থেকে যোগান আসায় বেশ খানিকটা বেড়ে যায় মুদ্রার মজুদের পরিমাণ। দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার কারণ হয়ে ওঠা এই সূচক নিয়ে এখনও অস্বস্তি রয়ে গেছে বিভিন্ন মহলে। 2022 সালের আগস্টের পরিমাণ $4,800 কোটি উঠলেও নানা কারণে তা কমতে থাকে ধারাবাহিকভাবে। ভোজ্য তেলের দাম সমন্বয় করতে এবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের দাম বৃদ্ধি, ব্যাংকের সুদহার বৃদ্ধি ও ডলারের দাম বাড়ায় ভোজ্য তেলের দাম সমন্বয়ের দাবি জানান ব্যবসায়ীরা। আরও বলা হয় যে রমজান ও কোরবানির ঈদে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়নি। তবে বর্তমান সার্বিক বাস্তবতা বিবেচনায় নতুন দর নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। বন্যায় ব্যাপক ক্ষতির মুখে কুড়িগ্রামের কৃষিখাত। তলিয়েছে প্রায় 7,500 হেক্টর জমির ফসল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পরিমাণ রোপা আমন, বীজতলা, মরিচ, বাদাম, ভুট্টার সবজি ক্ষেত নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতি অন্তত ৬ কোটি টাকা। নদ নদীর পানি কমতে শুরু করেছে উত্তরের জেলা কুড়িগ্রামে, কিন্তু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ বন্যায় ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে কৃষিখাতে। কৃষকরা জানান, পানিতে তলিয়ে গেছে রোপা আমন, বীজতলা, মরিচ, ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেত। ফলে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। কৃষকের যে ধানের চারা রোপণ করছে এই চারাগুলো প্রায় ধ্বংসের দিকে। পুকুরে যারা মাছ চাষ করে সেই মাছগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার কঠিন অবস্থা বর্তমান। বিছান পারছি, ওয়া গাড়ছি, বলান দিছি, এখন বলান টিকিট না ঠিকলে কিনি খাত গাড়া লাগবে। বন্যাতে বিছন নষ্ট হয়ে গেছে, আমার বলতে না সবারই বিছন নষ্ট হয়েছে। এলে বিছন হবে না, এলে দিয়ে জমি গাড়া যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ বন্যায় কুড়িগ্রামে ৭,৩৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৮২৪ হেক্টর, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫,৫১৬ হেক্টর জমি। ইতিমধ্যে পানি কমে যাচ্ছে। আমরা আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মীরা আছেন তারা কৃষকদের পাশে আছেন, এবং পানি নেমে যাওয়ার পরে আমরা এই ক্ষতির যে পরিমাণ সেটি আমরা নিরূপণ করব। আমরা ইতিমধ্যে আমাদের যে নিমজ্জিত এলাকা সেটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং পানি নেমে যাওয়ার পরেই কৃষকদের যে করণীয় সেটি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সেটি পরামর্শ দিচ্ছেন। এদিকে আজ সকাল থেকে আবারও বাড়তে শুরু করেছে দুধকুমার, ধরলা ও তিস্তার পানি। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হলে বাড়তে পারে ক্ষতির পরিমাণ। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 6 টাকা। হঠাৎ চালের এমন দাম বাড়ায় নিরুপায় সাধারণ ক্রেতারা, আর অবৈধ মজুদি চালের দাম বৃদ্ধির কারণ বলে দাবি করেছেন মিল মালিকরা। ধানের জেলা দিনাজপুরে চালের বাজারে অগ্নিমূল্য। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 6 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট ও সিদ্ধ কাটারি চালের। 50 কেজি বস্তা কিনতে বাড়তি গুনতে হচ্ছে 200 থেকে 300 টাকা। এরপরই রয়েছে বাসমতি, আঠাশ, জিরাশাল, গুটি সন্না। এমন দাম বৃদ্ধিতে নিরুপায় সাধারণ ক্রেতারা। টাকা নিয়ে এসেছি যে 2900, তাই 3000 হবে। এখন দেখতেছি 3100, 3150, 150 টাকা বেশি। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই জন্য একটা সরকারের যে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। দাম দি বাড়ে, টাকাটা বুঝতে পেরে আসি, দাম দি বাড়ে। দাম বৃদ্ধির পুরো দায় মিলারদের ঘাড়ে চাপালেন ব্যবসায়ীরা। চাউলের দাম বৃদ্ধি প্রায় এক সপ্তাহ ধরে। কারণ হলো ধানের দাম বৃদ্ধির কারণে মিলাররা আমাদের কাছ থেকে দাম বেশি নিচ্ছে। যেরকম কিনা সেরকম বিক্রির সমস্যা হতো না। বাজার বাড়লে তো আমাদেরকেও বেশি বেচতে হবে, কমলে আমরা কমাবো। চালের দাম বাড়ার পিছনে এখানে আমাদের কিছু করা থাকে না, আমরা তো মিলারদের থেকে কিনি। কিছুদিন আগেই যে চাউল বেচেছি 2400, 2450, 2500 টাকার মধ্যে, সেই চাউল আমাকে এখন 2700 টাকায় কিনতে হচ্ছে। হঠাৎ করে 300-400 টাকা করে বস্তা যদি বাড়ে, সাধারণ মানুষের কি অবস্থা হবে? মজুতদারি করে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিক নেতাদের। তাদের অভিযোগ, লাইসেন্সবিহীন কিছু ব্যক্তি এই মজুতদারিতে জড়িত। লাইসেন্স ব্যতীত কারা ধান, গম, সরিষা, ভুট্টা মজুত করছে সেখানে সাঁড়াশি অভিযান দেওয়া। তাহলে সরকার বাজার ব্যবস্থাপনা যেমন জানতে পারবে কার কার কাছে কি আছে, এবং বাজার ব্যবস্থাপনা আগামী দিনে সুশৃঙ্খল রাখতে হবে। মজুতদারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে মিল মালিক সমিতি। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের পুঁজিবাজারের দিন সূচক খবরাখবর। আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা চলছে, তাই একটা স্পষ্ট প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে লেনদেনটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সার্বিক সূচকটি সেটি কিন্তু 8 পয়েন্ট পরিবর্তন হয়ে অবস্থান করছে 5559 পয়েন্ট। অর্থাৎ দিনের শুরুতে একেবারে খারাপ একটা অবস্থা দিয়ে কিন্তু সার্বিক যে লেনদেনের পরিমাণ সেটি কিন্তু শুরু হয়েছে। যথারীতি যদি আমরা একটু তাকাই যে আসলে সব কিছু যে হাত বদল হওয়ার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, সেগুলোর মধ্যে যদি আমরা দেখি যে দাম বদল হয়েছে মাত্র
110টির দাম বেড়েছে, অন্যদিকে কমেছে কিন্তু প্রায় 200টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে প্রায় 65 মতো শেয়ারের দাম এবং যথারীতি লেনদেন হয়েছে 156 কোটি টাকা। ঠিক একইভাবে আমরা যদি চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু আমরা একটা নেতিবাচক খবর দেখতে পাচ্ছি, অর্থাৎ 45 পয়েন্ট পরিবর্তন হয়ে কিন্তু 15,840 পয়েন্টে কিন্তু এসি অবস্থান করছে। অর্থাৎ দিনের শুরুতে দুটি স্টক এক্সচেঞ্জে কিন্তু তাদের নেতিবাচকভাবে তাদের যে কার্যক্রমটি সেটি শুরু করেছে। একইভাবে আমরা হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে মাত্র 12টির দাম বেড়েছে এবং কমেছে 68টির এবং অপরিবর্তিত রয়েছে 60টির এবং লেনদেন হয়েছে এখন পর্যন্ত মাত্র 1 কোটি টাকা। অর্থাৎ পুঁজিবাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আগের মতো অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ খুব বেশি কিন্তু আমরা পরিবর্তন দেখিনি। নেতিবাচক ধারা দিয়ে কিন্তু আজকের কার্যক্রম সেটি শুরু হয়েছে। দর্শক, যাচ্ছি পরের খবরে। অতিরিক্ত পর্যটক আগমনের নাকাল বার্সেলোনাবাসী। অতিরিক্ত মানুষের ভিড়ে বেড়েছে তাদের আবাসন খরচ। তথ্য বলছে যে বছর ব্যবধানে নগরীতে বাসা ভাড়াই কেবল বেড়েছে 18% পর্যন্ত। ফলে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করছে প্রায় 3000 মানুষ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ট্যুরিস্ট গো হোম ও বার্সেলোনা ইজ নট ফর সেল নামের ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের ছবি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। পর্যটনের জন্য বিখ্যাত স্পেনের শহর বার্সেলোনা। সুন্দর সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য, কাতালান সংস্কৃতি, নানা স্থাপত্যের পাশাপাশি বিশ্বখ্যাত ফুটবল ক্লাব থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে এই শহর, যে কারণে প্রতিনিয়তই বাড়ছে এ অঞ্চলের বাড়ি ভাড়া। স্থানীয় কর্তৃপক্ষের মতে গেল বছর প্রায় 12 মিলিয়ন পর্যটক আসে বার্সেলোনায়। আর স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট অনুসারে ফ্রান্সের পর এবছরে স্পেন হলো দ্বিতীয় সর্বোচ্চ পর্যটকের দেশ। চলতি মাস পর্যন্ত দেশটিতে বেড়াতে এসেছেন প্রায় 85 মিলিয়ন মানুষ, যে কারণে বছর ব্যবধানে দেশটির বাড়ি ভাড়া বেড়েছে 18%, যাতে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। আমাদের অর্থনীতি পর্যটন নির্ভর হওয়ায় সাধারণ জনগণ আরো দরিদ্র হচ্ছে। বাড়ির দাম ও ভাড়া বাড়ছে, যা আমাদের কাছে সতর্ক বার্তা ও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হোটেল রেস্টুরেন্ট ভালো ব্যবসা করতে পারলেও ক্ষতির মুখে সাধারণ মানুষ। বেঁচে থাকার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় এটি আমাদের জন্য একটি বড় সমস্যা। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে গেল শনিবার 180টি স্থানীয় সংগঠনের প্রায় 3000 মানুষ বিক্ষোভ করেছে বার্সেলোনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীরা ট্যুরিস্ট গো হোম ও বার্সেলোনা ইজ নট ফর সেল নামের ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে। এছাড়াও দর্শনার্থীদের উপর রঙিন প্লাস্টিকের পিস্তলে করে পানি ছিটিয়ে প্রতিবাদ করতেও দেখা যায় বেশ কিছু জনসাধারণকে। অবরোধ করে রাখা হয়েছে হোটেল রেস্তোরাঁগুলোকেও। আমরা পর্যটনের বিরুদ্ধে বিক্ষোভ করছি। গেল বছরেও বার্সেলোনা পর্যটকে পরিপূর্ণ ছিল। শুধু পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমাদের শহর নয়, বরং নাগরিক হিসেবে নিজেদের জন্য ব্যবহার করতে চাই। তথ্য বলছে গেল 10 বছরে বার্সেলোনায় বাড়ি ভাড়া বেড়েছে 68%, আর বাড়ি কেনার খরচ বেড়েছে 38%, যা স্থানীয়দের জন্য বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে 2028 সালের মধ্যে 10,000-এর বেশি পর্যটককে অ্যাপার্টমেন্ট ভাড়া নিষিদ্ধ করার কথা জানান বার্সেলোনার মেয়র। 2017 সালেও পর্যটন বিরোধী এমন নীতি চালু করেছিলেন তৎকালীন মেয়র। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজনে এটুকু। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।